নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। টক শোতে আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যা নিয়ে রাজ্য রাজনীতি এই মুহূর্তে উত্তাল। হ্যাঁ, বুঝতেই পেরেছেন কি নিয়ে বলছি। বারুইপুরের সেই নির্মম ঘটনা। একজন 11 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই নিয়েই চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করব আমরা। আর এই নিয়ে আজকে আমরা অনুষ্ঠানে উপস্থিত রয়েছি। আর আমাদের সঙ্গে রয়েছে আমাদের সহকর্মী বিপাশাদি। নমস্কার বিপাশাদি, কিউ ইন্ডিয়া বাংলার পর্দায় তোমাকে স্বাগত। নমস্কার। যদিও আমরা সহকর্মী, তো আমাদের এটা বলতেই লাগে কিউ ইন্ডিয়া বাংলার পর্দায় সবাইকে স্বাগত। যে বিষয়টা নিয়ে আমরা আজকে শুরু করবো, টক শোটা করবো, এই যে বারুইপুরে নির্মম ঘটনা, 11 বছরের নাবালিকাকে ধর্ষণ করে খুন, এবং সেটা মানে ভাষায় প্রকাশ করা যায় না। এর আগে আমরা দেখেছি আরজি করের ঘটনা। মানুষ এখান থেকে শিক্ষা নেয়নি না, মানুষের মধ্যে সে ভয়টা নেই। তার কারণ হচ্ছে যে কোনো রেজাল্ট এখনো পর্যন্ত সেই আরজি কর ঘটনার আসেনি। ফলে মানুষ জেনেই গিয়েছে যে কাজ তো করে যায়, কি হবে, কোনো কিছু তো হবে না, এরকম কাজ করতেই পারি। সেই ফলটাই কি আজকে হলো বারুইপুরে? দেখো মৌমিতা, আজকে যে ঘটনা নিয়ে আমরা কথা বলতে বসেছি সেটা অত্যন্ত একটা নির্মম ঘটনা। যেটা নিয়ে প্রকাশ করার আমাদের কাছে ভাষা কিছু নেই। কিন্তু এটা তো খুব সত্যিই কথা যে আমরা পরপর যে ঘটনাগুলো আমরা দেখে আসছি, সেটা ধরো একদম যদি আমি অনেকটাই আগে চলে যাই, সেটা ধরো কামধুনির ঘটনা হয়েছে, তারপরে ধরো আরজিকর কাণ্ড হয়েছে, কসবা ল কলেজ হয়েছে, এবং আজকে এই বারুইপুর ঘটনা, যেটা অত্যন্ত নির্মম, বেদনাদায়ক, এবং একটি 11 বছরের নাবালিকা, এবং তাকে যেভাবে ধর্ষণ করে এবং তারপরে যেভাবে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং যেটা আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি, যে তাকে হয়তো সে শেষ মুহূর্তেও একদম বেঁচে ছিল এবং তাকে ফেলে দেওয়া হয়েছে জলের মধ্যে, এবং সেখানে হয়তো জলে ডুবেই তার মৃত্যু হয়েছে, এখনো পর্যন্ত আমাদের কাছে যেটা খবর এসছে। তো এই ঘটনাটা এত নির্মম, বেদনাদায়ক। এবং তুমি যেটা বললে যে আজকে যে ঘটনাগুলো ঘটছে, যে পরের পর যে আমরা ঘটনা দেখতে পাচ্ছি, এবং তাতে কি মানুষ শিক্ষা নিচ্ছে না? এবং কি কারণে এটা হচ্ছে? মানুষের মধ্যে কি সেই ভয়টা কাজ করছে না যে আমরা যদি এই ধরনের কোনো অপরাধ করি, যে তাহলে কিন্তু আমাদের নির্মম শাস্তি নেমে আসতে পারে? কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা যখন কামদুনির ঘটনা দেখেছিলাম, তখনও আমরা দেখেছি একটা সাধারণ রাজ্যবাসীর মনে একটা আশা ছিল যে আমরা সেই যে নির্মম ঘটনা ঘটিয়ে মেয়েটিকে ধর্ষণ হয়েছে, তারপরে তাকে খুন করা হয়েছিল, এবং আমরা ভেবেছিলাম যে একটা সাধারণ রাজ্যবাসী কি ভাবতে পারে, যে একটা সেই রকমই একটা ক্যাপিটাল পানিশমেন্ট যেটা নিশ্চয়ই হবে। কিন্তু আমরা সেটা দেখিনি। এরপরে চলে আসছি আমরা আরজি করের ঘটনাতে। আরজি করেও সেই মেয়েটি একটি ডাক্তার, এবং সমাজের সে একটা প্রতিষ্ঠিত জায়গায়, তাকে তার বাবা মা এবং সে একটা নিম্ন বিত্ত পরিবারের মেয়ে, তাকে সেইখানে পাঠানো হয়েছে, সে ডাক্তারি করছে, সেইভাবে সেও ধর্ষিতা, এবং তারপরে সে মার্ডার। তারপরে আমরা কসবা ল কলেজের ঘটনা দেখেছি, এবং আজকে এই ঘটনা যেটা দেখছি, আমরা হয়তো আজকে মিডিয়া এবং হয়তো সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন অনেক ঘটনা আমাদের সামনে আসছে যেগুলো আমরা জানতে পারছি, কিন্তু অনেক ঘটনা এইরকম মেয়েদের সঙ্গে হচ্ছে যেগুলো কিন্তু আমরা জানতে এখনো পারছি না। হয়তো আরো কোনো মেয়ে এইভাবে নির্যাতিতা হচ্ছে, এবং আমি জানি না যে কি কারণে এইভাবে মানুষের মধ্যে কি সত্যিই কোনো ভয় কাজ করে না, এবং এটার কি সেই ধরনের কোনো শাস্তি সত্যি আমরা এখনো কিন্তু দেখতে পাইনি। এবং আমরা আশা রাখবো যে নিশ্চয়ই আমরা শাস্তি হবে, এবং আমরা সবাই একান্তভাবে চাই যে শাস্তি হোক আজকে এই ধরনের ঘটনাগুলো। দেখো, আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে উপযুক্ত শাস্তি হবে, কেউ এখান থেকে বাঁচবে না, যারা যারা অভিযুক্ত আছে সবাইকে শাস্তি দেওয়া হবে। এই কথা আমরা শুনেছি, সত্যি খুব ভালো লাগছে। উনি একটা ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলেছেন, ঠিক কথা। প্রশ্নটা এখানেই থেকে যাচ্ছে রাজ্যবাসীর কাছে, এটা শাস্তি কি আদৌ হবে? ওই শাস্তি দেখে কি আগামী দিনে এরকম ঘটনা আর ঘটবে না? তো এই প্রশ্নটাই কিন্তু এখন প্রত্যেকটি রাজ্যবাসীর মনে। তোমার কি মনে হয়? দেখো, আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন আজকে যে ঘটনা ঘটেছে, এবং ঘটনা ঘটার পরই তিনি তার পরিবারের সঙ্গে কথা বলেছেন, বাবার সঙ্গে কথা হয়েছে, এবং তিনি বলেছেন যে উনি আশ্বস্ত করেছেন যে যে দোষী তাকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হবে। সেটা আমরাও শুনেছি, রাজ্যবাসী শুনেছে, এবং আমরাও আশা রাখবো সেটাই হবে। কিন্তু কথা হচ্ছে কি, কোথাও গিয়ে কি কি এমন হচ্ছে যে
আমরা কি সেই জায়গাটায় পৌঁছতে পারছি না? কি কারণে যে এখনো পর্যন্ত অনেক কিছু মানে আমাদের মনে হয় যে আজকে আবার সেই আরজি করেই ফিরে যেতে হবে। দেখো এখনো পর্যন্ত কিন্তু আজকে তার মায়েরও অনেক অভিযোগ, তিনি বিধায়িকা হয়েছেন, হ্যাঁ, তিনিও কিন্তু অনেক অভিযোগ এখনো পর্যন্ত করে আসছেন, তিনিও কিন্তু স্যাটিসফাই নয়। আজও কিন্তু সেই যে সন্তান হারানো যে মা বাবা, তারও সেই একটাই কিন্তু কথা যে আমাদের আশ্বাস দেওয়া হচ্ছে। হ্যাঁ, আদৌ কি কোনো কিছু হবে, আমরা কি দেখব? কিন্তু আমরা সেই জায়গা থেকেই আবার বলবো যে আমাদের একটা আশা থাকে যে নিশ্চয়ই এই ধরনের যে অন্যায় যে ঘটনা ঘটছে তার অবশ্যই শাস্তি পাওয়া উচিত, এবং আমরা আশা রাখবো যে নিশ্চয়ই শাস্তি সে পাবে। দেখো এইরকম ঘটনা যখন ঘটে, আমি বলছি না যে শুধু আমাদের রাজ্যে ঘটছে, দেশ জুড়ে বিদেশ জুড়ে সব জায়গায় এরকম ঘটনা ঘটছে কম বেশি। বিষয়টা হচ্ছে যারা এই ধরনের কাজ করে তাদের আমার আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় না সুস্থ মস্তিষ্কের তারা। কোথাও কি তাদের মনে যৌন খিদাটা এতটাই বেশি তাই তারা বয়সের বাদ বিচার করে না? কি মনে হয় তোমার? দেখো, এই ধরনের ঘটনা তো স্বাভাবিকভাবে কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয়, সেটা তো একটা সত্যি কথা। কিন্তু কোথাও আমি জানি না যে মানুষ আমার সাথে একমত হবে কিনা, এটা হচ্ছে কথা। ছোট থেকেই একটা মেয়ে বা ছেলে যখন একটা বড় হয়, তাদের মধ্যে কোথাও একটু একটা আলাদা ভাব যে মেয়েরা এইগুলো করবে, এইগুলো পারবে না, এইগুলো মেয়েরা করতে পারে না, এই মেয়েরা একটু দুর্বল, বা ছেলেরা সেক্ষেত্রে অনেকটা শক্তিশালী, ছেলেরা এইগুলো পারে। একটা ডিফারেন্স তাদের মধ্যে ছোট থেকেই কিন্তু হয়তো ক্রিয়েট করে দেওয়া হয়। আমি বলছি না সব পরিবারই হয়, কিন্তু এখনো পর্যন্ত যে মেয়েরা রাত্রে এই সময় ফিরতে পারবে না, এইগুলো শিখলে মেয়েদের বিয়ে হবে না, এই ব্যাপারগুলো কিন্তু আমরা ফ্যামিলিতে দেখে আসছি। এবং বাড়িতে ছেলেরা আগে খাবে, মেয়েরা পরে খাবে, এই ব্যাপারগুলো কিন্তু কোথাও একটা আছে। এটা আমি মনে করি যে মানে একটা ছেলে এবং মেয়েদের লিঙ্গ ভেদাভেদ, এবং একটা মেয়েদের কাছ থেকে সবসময় একটা এক্সপেকটেশন রাখা হয় যে মেয়েরা এটা করবে, মেয়েরা এটা করতে পারে না। কোনো হয়তো বিয়ে হলো যে সেখানে হয়তো ডিভোর্স হয়ে গেল, মেয়েটা একটু অ্যাডজাস্ট করতে পারলো না, তারা কেন এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে বন্ধ হওয়া উচিত। এবং ছোট থেকেই একটা ছেলেকে শেখানো উচিত যে একটা মেয়ে মানে কিন্তু সম্মানের জায়গা, কিন্তু সেটা না করে আমরা দেখেছি অনেক ক্ষেত্রেই যে পরিবারের থেকেও হয়তো ভাই বোন একসাথে বড় হচ্ছে, ও পারবে না, ও তো ছোট বোন, ও অনেকটা দুর্বল, ও অতটা পারবে না, তুই পারবি। ছেলে মানেই হচ্ছে খুব শক্তিশালী, বলশালী এবং ব্যাপার। আর কথা হচ্ছে যে একটা ছেলেও অনেক সময় মনে করে যে একটা মেয়েকে কোন রকম ভাবে শক্তি এবং বল প্রয়োগ করে তাকে দাবিয়ে দেওয়া যেতে পারে। এটা একটা কিন্তু পয়েন্ট আমার যেটা মনে হয়। না যদি সেটাই ধরি, দেখো এখন আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক আধুনিক হয়েছে, স্কুলে বাচ্চাদের শেখানো হচ্ছে গুড টাচ ব্যাড টাচ। হ্যাঁ আমি বলছি না খুব প্রান্তিক এলাকাগুলোতে সেই শিক্ষাটা সঠিকভাবে পৌঁছেছে কিনা, কিন্তু শহরতলিতেও আমরা মোটামুটি ভাবে দেখি যে এই গুড টাচ ব্যাড টাচ শেখানো হচ্ছে। কিন্তু আমরা আজকে একটা সিসিটিভি ফুটেজ দেখেছি যেখানে মেয়েটি একটি ছেলের সাথে হেঁটে যাচ্ছে, ব্যাক পোর্শন আমরা দেখতে পেয়েছি যেটাতে। তো কোথাও কি মনে হয় একটি মেয়ে যখন মানে 11 বছর, আমি বলছি না যে খুব ছোট, ছোট অবশ্যই সে নাবালিকা ছোট, কিন্তু তার মনে সেই যার সাথে গেছে হয়তো সে চেনাশোনা, তাই তাকে ওই প্যাকেট বা চিপস এসব বলে ওকে নিয়ে গেছে, কিন্তু হঠাৎ করে চলে গেল, এইটা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। দেখো মমিতা, আমি বলবো যে চেনা পরিচিতি হয়তো ছিল, আমি সেটা তো আমরা এখনো পর্যন্ত জানি না। কিন্তু কথা হচ্ছে চেনা পরিচিতি হলে চলে যাবে তার মানে সে কোথাও বোঝা যাচ্ছে হয়তো তাকে চিনতো, তার মানে একটা তার বিশ্বাসের জায়গা ছিল যে আমি ওকে চিনি। কিন্তু তুমি যে আজকে গুড টাচ ব্যাড টাচ বললে মমিতা, আমি এইখানেই তোমাকে একটা কথা মানে আমি তোমাকে জিজ্ঞেস করছি, আমরা যখন ছোট ছিলাম তখন কি আমাদের বাবা মা আমাদের কোনোদিনও গুড টাচ ব্যাড টাচের কোনো রকম শিক্ষা দিয়েছিল? দেয়নি। এরকম অনেক সময় গেছে হয়তো আমাদের বাবা মা বাইরে বেরিয়েছে এবং আমাকে হয়তো রেখে গেছে তার পাশের বাড়িতে, সেই পাশের বাড়িতে হয়তো একটি দাদা রয়েছে, আমি তার দাদার সঙ্গে খেলছি, গল্প করছি। আমার বাবা মার কিন্তু গুণাক করেও কোনোদিনও মনে হয়নি সেই দাদার কাছ থেকে আমি কোনো রকম ভাবে হার্মফুল একটা ব্যাপার ঘটতে পারে। সে রেখে গেছে, সে জানে সে তার দাদার কাছে সে বোনকেই রেখে যাচ্ছে, এবং সেই দাদা সেই বোনকে কিন্তু সেইভাবেই রেখেছে। তার মানে গুড টাচ ব্যাড টাচের প্রশ্নটা কিন্তু বর্তমান সময়ে একটা জায়গায় এসে দাঁড়িয়েছে। এটা স্কুল কলেজেও অনেক সময় শেখানো হয়, কলেজ আমি বলবো না, স্কুলে একদম ছোট যারা লেভেল, এবং বাবা মারাও শেখায়। কারণ অনেক ক্ষেত্রে আমরা যে নিউজগুলো পাই যে এরকম টফি
ক্যাডবেরি চকলেটের প্রলোভন দিল এবং তারপরে তাকে নিয়ে গেল এবং তারপরে তাকে মেরে ফেলা হলো। মেরে ফেলা মানে এটাই যে সে হয়তো তাকে চিনতো এবং পরবর্তী সময় মানে কাণ্ডটা ঘটিয়ে ফেলার পর যে কাণ্ডটা করেছে সে তো তখন বুঝতে পারছে সে কি করেছে, তাহলে তাকে পরবর্তীতে তার মনে হচ্ছে সে যেন আর না ধরা পড়ে, তাই জন্য তাকে এবারে খুন করে সেই জায়গাটাই প্রমাণটা তার মনে হলো সে প্রমাণটা লোপাট করে দিতে পেরেছে, সক্ষম হয়েছে এই জায়গাটা। এটা আমার একটা মনে হয়। দেখো, যখন এরকম কোনো ঘটনা ঘটছে, আমরা যেহেতু আমরা নিউজে রয়েছি, কাজ করি, আমরা খবরটা জানছি এবং লোক বা দর্শকের কাছে আমরা তুলে ধরছি। কিন্তু এই যে ঘটনাগুলো যখন ঘটছে, হট করে দেখা যাচ্ছে চারদিক থেকে বিভিন্ন রাজনীতির দলগুলো ঢুকে যাচ্ছে। তারা সেই ঘটনার মধ্যে গিয়ে নিজেদের রঙের প্রতিফলন ঘটাচ্ছে। সেখানে ঘটনাটা সামনে থেকে না পেছনে চলে যাচ্ছে, রাজনীতি সামনে চলে আসছে। দেখো, রাজনীতির লোকেদের আমরা সবসময় দেখেছি সে যে দলই থাক, বর্তমান শাসক দলও যারা রয়েছে তারাও যাবে এবং বিরোধীরা মনে করছে আমরা যাব না, তো তারাও যাচ্ছে। এটা তুমি ঠিকই বলছো মৌমিতা, যে কোনো সময় আমরা দেখি যে এই পরের দিকে হয়তো তাদের মধ্যেই এই ব্যাপারগুলো নিয়ে কোনো ক্ল্যাশ এমন হয়ে গেল, আসল যে ঘটনাটা সেখান থেকে আমরা অনেকটা পিছিয়ে গেলাম এবং কিন্তু একটা সময় যেহেতু মানুষও কাজের মধ্যে থাকতে থাকতে কিছুটা সেখান থেকে বিস্তৃত হয়ে গেল এবং তারা ভুলে গেল। পরে আবার আরেকটা যখন কোনো যে কোনো একটা ঘটনা ঘটছে মানুষ আবার সেটা নিয়ে পড়ছে যে এই এরকম একটা ব্যাপার তো হয়। তো রাজনীতির আমি বলবো দলাদলি না মানে না করে আসল যে ঘটনাগুলো ঘটেছে, যেটা অত্যন্ত একটা নক্করজনক ঘটনা, তাদের ব্যাখ্যা করার কোনো ভাষা আমাদের নেই, আমার মনে হয় সেই দিকে আলোকপাত করা উচিত। সেটা সব দলের, এখানে রাজনীতি তাদের নিজেদের মধ্যে কোনো দলাদলি থেকে বিরত থাকা উচিত। যে কে শাসক দল কে বিরোধী দল কে কবে কোন সরকারে ছিল, আমি বলবো সেটা না থেকে একটা ঘটনা ঘটেছে, একটা মায়ের কোল খালি হয়েছে, এটা সবার আগে মনে রাখতে হবে। এবং সেই বাচ্চা মেয়েটির বয়স হচ্ছে 11 বছর, সে জানে না কিছু না কিছু বোঝে না এবং তাকে যেভাবে যে নিদারুণ কষ্ট দিয়ে আজকে মৃত্যু যন্ত্রণা দিয়ে তাকে এইভাবে মানে মারা হলো, আমি বলবো সেটার বিচার আগে হোক এবং সেই ক্ষেত্রে সবাইকে একসঙ্গে এইখানে কাজ করা উচিত। এখানে রাজনীতির দলের লোকেদেরও একজোট হয়ে কাজ করা উচিত, এটা আমার মনে হয়। দেখো, এর আগেও আমরা দেখেছি আরজিকর ঘটনা যখন ঘটে, সেই সময় প্রথমে সামনে ছিল সিপিএম, তারপরে সেখানে ঢুকলো তৃণমূল, তারপরে এলো বিজেপি এবং বিভিন্ন স্তরে সবাই ঢুকলো সেখানে এসে। ঠিক এই ঘটনাতে, বারুইপুর ঘটনাতে দেখা গেল কি না, যখন ঘটনাটা ঘটলো মুখ্যমন্ত্রী কথা বলেন পরিবারের সাথে। ঠিক গতকাল রাতে আমরা কি দেখলাম, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী যাওয়ার জন্য উদ্যত হয়েছিলেন, উনার ভাষায় ওনাকে নাকি পরে হাউসে অ্যারেস্ট করা হয় এবং পরে দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও ভিডিও কলে কথা বলেছেন এবং তখন তারা যেতে চাইছেন যে ঘটনাস্থলে যাই এবং আজকে তৃণমূলের কয়েক সদস্য সেখানে গিয়ে পৌঁছেছে এবং সেখানে আমাদের তৃণমূল দলের থেকে বলা হচ্ছে কি না, এই তো ভালো বলেছিল, ভরসা এসে গেছে, ভয় আউট হয়ে গেছে, কি হচ্ছে দেখা যাচ্ছে। যেই কথাটা আমি তোমাকে এক্ষুনি বলছিলাম যে রাজনৈতিক রং যেন না লাগে, সেই দলটা কিন্তু ওখানে গিয়ে আরেকটা দল সেই রাজনীতির রংটা লাগাচ্ছে। ঠিক একই ঘটনা দেখেছিলাম আমরা আরজিকর ঘটনার সময়, বিজেপিও ওখানে কিন্তু সেই রাজনৈতিক রংটা লাগিয়েছিল। তার মানে কোথাও কিন্তু মানুষের মনে এই ক্ষোভটা তো সৃষ্টি হচ্ছে, আলটিমেটলি রেজাল্ট আসুক না আসুক জিতে যাচ্ছে রাজনীতি। হ্যাঁ, মানুষের মধ্যে একটা ক্ষোভ, আমি বলবো যে এই যে মেয়েটির মাই যেমন বলেছে, দেখো মুখ্যমন্ত্রী তাকে ভরসা দিয়েছে, তাও কিন্তু সে পুরোপুরি আমি বলবো 100% মানে নয় নিশ্চিত যে সত্যি কি ধরা পড়বে এরম। তার আমরা মায়ের যা বাইট পেয়েছি সেখান থেকে একটা বুঝতে পারছি, বা আগেও আমরা আরজি করে যেখানে দেখেছি তার মায়ের বক্তব্য থেকেও আমাদের কাছে অনেক কিছু উঠে এসেছে যে সত্যি কি আমরা তার বিচার পাবো। কিন্তু এইখানেও আমরা দেখো একই কথা বলবো, আজকে সবকিছুই দেখো তদন্ত সাপেক্ষ, সবকিছু আমরা চাইবো যে তাড়াতাড়ি এই তদন্তটা নিষ্পত্তি হোক এবং আসল কালপ্রিটকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক। কিন্তু এইখানেও আমি সব রাজনৈতিক দলের কাছে আমরা বলবো যে কোনো রকম এখানে মানে দলীয় কচাকচি না করে মূল যে ঘটনাটা সেটার উপরই যেন আলোকপাত করা হয় এবং যাতে সেই যে কালপ্রিট যে এই ঘটনা ঘটিয়েছে তার যেন উপযুক্ত শাস্তি পায়, যাতে যারা মানে এই ধরনের মানে দুষ্কৃতিমূলক যাদের মনোভাব তারা যেন একটা মানে আমি বলবো জ্বলন্ত একটা দৃষ্টান্ত তাদের সামনে উঠে আসতে পারে যে কোনো মেয়ের সঙ্গে এই ধরনের, এবং কোনো মেয়ে কেন বলবো, আজকে কোনো মানুষের সঙ্গেই যেন এই ধরনের কাণ্ড আর দ্বিতীয়বার না হয়।
দেখো, তুমি যে কথাটা বলছো সেটা বলতে গেলে তাহলে সবার আগে আমাদের দেশের আইনকে বদলাতে হবে। কারণ আমাদের দেশে এরকম কোনো এখনো পর্যন্ত আমার অন্তত জানা নেই যে ধর্ষণ করলে তাকে এমন কোনো শাস্তি দেওয়া হবে বলে, যেটা আমরা অনেক সময় বাইরের দেশে দেখতে পাই। তাহলে আমাদের, তুমি যেটা বলছিলে, জ্বলন্ত একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে, যার ফলে মানুষ এবার সেটা, এই কাজটা করতে যেন ভয় পায়, যে দুবার ভাবে যে আমি এই কাজটা করলে আমার সাথে এটা হতে পারে। তাই আইন তো বদল করা রাতারাতি সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা সোশ্যালি মেসেজ দিতে পারি লোকের কাছে, আমরা বলতে পারি নিজেদের বিকাশ একটা হোক, বাজে চিন্তা ভাবনা থেকে মুক্ত হোক। এই জিনিস করতে করতে আমাদের কোথাও একটা সোশ্যালি ব্যাপারটা চলে আসে। কোথাও একটা তোমার মনে হয় না এই ক্ষেত্রে আমরা নিজেরা দায়ী? কারণ আমরাই সবসময় মানুষকে দেখবে নিজের ঘরে বা আমাদের চারপাশে আমরা নিজেরাই ওদের ঘরের বাচ্চা কাচ্চা বা আদার্সদের বলি এটা করো না, ওর সাথে মিশো না, ও কিন্তু বাজে। এই বাজে ব্যাপারটা কিন্তু আমরা নিজেরাই ঘর থেকে তৈরি করছি, আমরা নিজেরাই কিন্তু ভেদাভেদ সৃষ্টি করছি। এই ভেদাভেদ থেকে কি কোথাও না আঙুল তুলে দেয় বাজে কাজগুলো করার জন্য, যে আমি নিচু স্তরের, ও আমাকে বলছে ও উঁচু স্তরের। এই যে ভেদাভেদটা, এটা কি কোথাও একটা এফেক্ট ফেলে মানুষের মনে? দেখো, সমাজের তো মানে পরিবেশ পরিস্থিতির একটা পরিবর্তন হয়েছে, এটা তো কিছুটা হলেও মানতে হবে। তবে আমি এটা বলছি না যে আগের সময় অত্যন্ত ভালো ছিল এবং এখন আমার অনেক খারাপ হয়ে গেছে, আমি এসব কিছু বলবো না। কথা হচ্ছে আগেও অনেক ক্রাইম হয়েছে, এখনো হয়ে চলেছে। হয়তো এখন সোশ্যাল মিডিয়া বা মিডিয়া অনেক স্ট্রং হয়েছে বলে আমাদের কাছে অনেক কিছু আমরা জানতে পারি। কিন্তু কথা হচ্ছে যে ক্রাইম হচ্ছে, ক্রাইম এমনই একটা জিনিস, আমি দেখছি যে মানে আমাদের কাছে সব থেকে বেশি খবর মনে হয় ক্রাইমেরই আসে, একদম। সেটা আমরা দেখতে পাই। কিন্তু কথা হচ্ছে যে মানুষের মধ্যে যে সমাজ, এই যে তুমি বললে যে বলছে যে ওর সাথে মিশো না, এর সাথে ধরো সে মা, হুম। আজকে আমি যদি আমার একটা বাচ্চা থাকতো, তো আমি আমার হয়তো কাউকে মনে হলো যে এই মানুষটা ভালো নয়, তো আমি আমার বাচ্চাকে খুব সাধারণ নর্মালি শেখাচ্ছি তুমি এই মানুষটার সঙ্গে কথা বলো না বা এই কাকুটার সাথে মিশো না। তার মানে সমাজের এই যে একটা মা বা একজন বাবা যে সমাজের পারিপার্শ্বিক মানে পরিস্থিতিটা দেখছে, সেটা দেখি তার মধ্যে কোথাও ভয় হচ্ছে যে না, আমার মেয়ের সঙ্গে বা আমার সন্তানের সঙ্গে যদি এরকম কিছু হয়, আমি তাকে আগে থেকে একটা অ্যালার্ট করি। এই একটা ব্যাপার তো আছে। এই জন্য আমার মনে হয় না যে এই জন্য এই ধরনের ঘটনা কিন্তু ঘটছে। কেন মা, দেখো, বাবা মা সন্তানকে খুব স্বাভাবিকভাবেই অ্যালার্ট করবে। এবং দেখো, আমার সঙ্গে অনেকে একমত হবে কি না হবে জানি না, কোনো বাবা মা তার সন্তানকে রেপ করার শিক্ষা অন্তত দিতে পারে না, এটা আমি একদম মনে করি। ডেফিনেটলি ঠিক আছে, ডেফিনেটলি নয়। কোনো বাবা মাই আজকে যে কালপ্রি যে ঘটনা ঘটিয়েছে, এবং আমি মনে করি তার বাবা মাও কোনোদিনও তাকে বলেনি যে এরকম রেপ করার শিক্ষা তাকে দিয়েছে। আজকে যে ঘটনা ঘটিয়েছে তার, সে নিশ্চয়ই মানসিক বিকারগ্রস্ত, সেই আমরা নিশ্চয়ই তদন্ত পরে সেটা নিশ্চয়ই আমাদের সামনে আসবে। কিন্তু হ্যাঁ, পরিবেশের আগে থেকে কিছুটা তো পরিবর্তন হয়েছে। যেখান থেকেই দেখো, তুমি যে আগে বললে গুড টাচ ব্যাড টাচের কথা, যেগুলো আমরা অনেক কিছু দেখতে পাই, যেগুলো আগে আমাদের কাছে খুব সাধারণ ব্যাপার ছিল, মানে এগুলো খুব নর্মাল একটা কিছু ব্যাপার, যে আমাদের মধ্যে এই ব্যাপারগুলো কিছু আসেইনি কোনোদিনও, যে ওই কাকু হ্যাঁ। বা ওই দাদা আমাদেরকে কিছু অ্যাটাক করতে পারে, আমাদেরকে এমন কিছু আঘাত করতে পারে। কিন্তু এখন বর্তমান প্রজন্মের যারা বাবা মা, তারা কিন্তু এগুলো নিয়ে ভাবনা চিন্তা করছে। এবার একটু অন্য দিক বলি, কালকে যখন যে মেয়েটির মৃতদেহ নিয়ে আসা হলো, ঘটনায় ওই স্থানেই কিন্তু একজনকে পিটিয়ে মারা হয়েছে, অভিযুক্ত একজনকে। এটা মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ, কিন্তু এটাও তো করা উচিত হয়নি। দেখো মৌমিতা, আমি বলবো যে এখন আমাদের রাজ্যে নতুন সরকার গঠন হয়েছে, বিজেপি সরকার, এবং তৃণমূল 15 বছরের শাসনে তার অবসান হয়েছে। মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, যেটা আমরা বর্তমান সময়ে দেখেছি, যেখানেই তৃণমূল নেতা মন্ত্রীদের দেখা হচ্ছে একটা ডিম ছুঁড়ে মারার প্রবণতা তৈরি হয়েছে। তো কথা হচ্ছে, এটাও যদি তুমি বলো, এটাও তাহলে আইন হাতে তুলে নেওয়া। এবং পুলিশ যখন তাকে নিয়ে যাচ্ছে, পুলিশ, সাংবাদিক সবাই কিন্তু আক্রান্ত হতে হচ্ছে তাদেরকে। এটা কেন হবে? এটাও কোনো সুস্থ মানসিকতার পরিচয় নয়। কিন্তু মানুষ অনেক সময় এইভাবে বলতে চাইছে যে হ্যাঁ, তাদের যে রাগ, তাদের যে ক্ষোভ, তারা এতদিন যেটা বলতে পারেনি, এইভাবে তারা বলছে। ডিম দিয়ে কেন আঘাত করা? কারণ তাদের, যারা আঘাতটা করছে তাদের মধ্যে এটাও রয়েছে যে ডিম দিয়ে আঘাত করলে মানুষটার কোনো ক্ষতি হবে না, কিন্তু ডিম দিয়ে আঘাতটা করে সে কোথাও এটা বোঝাতে চাইছে যে আমি তোমাকে এতদিন যেটা বলতে পারিনি, এইবার আমি তোমাকে বলছি। তো সে সেই ডিমগুলোকে ছুটছে, এবং এগুলো দেখছি বর্তমানে একটা ডিম থেরাপি, মানে সবাইকেই, মানে তৃণমূলের নেতা মন্ত্রী, মানে অধিকাংশকেই তাকে এই ধরনের একটা সমস্যা একটা মধ্যে পড়তে হয়েছে। তো আমরা বলবো এই ধরনের কাজও কাম্য নয়। হ্যাঁ, এটাও
আমাদের এখন বর্তমান সরকার এসেছে, তাদের প্রতি আমাদের আস্থা রাখা উচিত, এটাই আমরা বলবো। কারণ কি, কোনো ধরনের মানুষ নিজের হাতে আইন তুলে নেবে এটা কিন্তু কোনোভাবেই কাম্য না। যেটা তুমি বলছিলে ঠিক একইভাবে তোমাকে লাস্ট প্রশ্ন জিজ্ঞেস করে আজকে অনুষ্ঠান শেষ করব আমরা। একইভাবে সরকারি জিনিসও কিন্তু নষ্ট করা হয়েছে, সেখানেও মুখ্যমন্ত্রী বলেছেন যারা এই কাজগুলো করে তাদের খুব ভুগতে হবে। এর আগেও আমরা দেখেছি সরকারি অনেক জায়গা সম্পত্তি নষ্ট করা হয়েছে। কোথাও কি মনে হচ্ছে এই সরকার এসে এবার কিছু পরিবর্তন ঘটাবে? দেখো, যখন নতুন সরকার আসে, মানুষ তাকে অনেক আশা করেই নিয়ে আসে। আজকে 34 বছরের বাম শাসনের যখন অবসান হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় বসেছিলেন চেয়ারে, মানুষ তাকে অনেক আশা করেই নিয়ে এসেছিল। তো কোথাও মানুষের মনে হয়েছে তারা যে যে গুলো চেয়েছিল, তো সেইগুলো কোথাও সেই রিকোয়ারমেন্ট গুলো ফুলফিল হয়নি। তো সেখান থেকে তাদের মানুষের মধ্যে ক্ষোভ জমতে 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 আজকে সেটা, কারণ সাধারণ মানুষকে সবসময় বলার সুযোগগুলো পাচ্ছে না। এবং আজকে ধরো একটা নতুন সরকার গঠন হয়েছে, এবং নতুন সরকার গঠনের পর আমরা আশা রাখছি, এবং সে আশার সঙ্গে তাল মিলিয়ে আমরা দেখছি তারাও চেষ্টা করছে, এবং তারাও এগিয়ে চলেছে যে হ্যাঁ আমাদের কিছু সময় দিতে হবে। তো আমরা চেষ্টা করছি যে তারা যে কাজগুলো করে গেছে, তো আমরা সেই জায়গাগুলো খুব তাড়াতাড়ি ওভারকাম করে আমরা চেষ্টা করছি আপনাদের জন্য, সাধারণ মানুষের জন্য কিছু করার। কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন যে এখন কোনো ছুটি নয়, সবাইকে কিন্তু একদম পুরো দমে কাজ করতে হবে। কারণ তারা যে কাজগুলো করে গেছে, আমাদের তাড়াতাড়ি সেই জিনিসগুলো সুষ্ঠুভাবে মানুষের কাছে জন্য তুলে ধরতে হবে। এই জন্য কিন্তু তারা করছে কাজ। তো আমরা সেই সাধারণ মানুষ, আমরা যে পেশায় থাকি না কেন, আমরা তো সেই রাজ্যবাসী। তো আমাদের নতুন যে সরকার এসছে, তার প্রতি কিন্তু আমাদের ভরসা এবং আশ্বাস রাখতেই হবে। একদমই তাই। বারুইপুরে যে ঘটনা ঘটেছে, যে নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে, আমরা রাজ্যবাসী, দেশবাসী সবাই এটাই আশা রাখবো, এই যে ঘটনা তার জন্য দ্রুত নিষ্পত্তি হোক, আসল অভিযুক্তকে সঠিক শাস্তি দেওয়া হোক। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কিউ ইন্ডিয়া বাংলা। আজকে এখানে শেষ করছি আমাদের টক শো। নমস্কার।